আসসালামু আলাইকুম, আমি জিএম আশরাফুল ইসলাম, পলিটেকনিক স্টাডি বিডি অ্যান্ড জব সলিউশন এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি। নতুন সেমিস্টার দ্বিতীয় পর্ব বাংলাদেশে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য একটি কমন সাবজেক্ট দ্বিতীয় পর্বের, এটি সব ডিপার্টমেন্টেরই রয়েছে, সেটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স। বলতে গেলে মানে মেজর যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট বা টেকনোলজিগুলোতে এই সাবজেক্টটি আছে এবং সেই সাবজেক্টটি নিয়ে আসলে আজকে আমি মূলত আলোচনা শুরু করব। আমি ডে বাই ডে প্রতিদিন পার্ট বাই পার্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিটি অধ্যায় থেকে, এবং এজন্য আপনাদেরকে আমার সাথে থাকতে হবে। সো আমরা আজকে চ্যাপ্টার 1 শুরু করতে চাই। চ্যাপ্টার 1-এর ফার্স্ট পার্টে আমি আজকে আলোচনা করব হচ্ছে সোল্ডারিং। তো আমরা জানি যে এই বেসিক ইলেকট্রনিক্সে এই বইটা মূলত কী নিয়ে আলোচনা করা হয়েছে, মূলত ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক্স এগুলো নিয়েই মূলত আলোচনা করা হয়েছে। তো এই চ্যাপ্টারের প্রথম যে অধ্যায়, সেই অধ্যায়ে রয়েছে হচ্ছে সোল্ডারিং। তো ফার্স্টে আমাদেরকে জানতে হবে সোল্ডারিং আসলে কী। সোল্ডারিং মানে হচ্ছে, এক কথায় যদি আমরা বলি, সহজেই যদি আমরা বলি, সহজ কোনো ভাষায়, তার মানে হচ্ছে ঝালাই, অর্থাৎ কোনো কিছু ঝালাই দিয়ে জোড়া লাগানো, এটাই হচ্ছে সোল্ডারিং। তো ইলেকট্রনিক সার্কিটে কোনো কিছু জোড়া লাগানোর যে সিস্টেম বা পদ্ধতি, সেটাই কিন্তু হচ্ছে সোল্ডারিং। আমরা এই যে দেখেন চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে একটা পিসিবি বোর্ড, এই যে সবুজ রঙের যেটা আছে, এটা একটা সার্কিট। আমরা বিভিন্ন ধরনের খেলনা বা কোনো ইলেকট্রনিক ডিভাইস যদি আমরা খুলি, তখন কিন্তু এই ধরনের সার্কিট আমরা দেখতে পাই। তো এই সার্কিটগুলোতে বিভিন্ন কম্পোনেন্টস বসানো থাকে, ইলেকট্রনিক কম্পোনেন্টস, যেমন রেজিস্টর, তারপরে ইন্ডাক্টর, তারপরে হচ্ছে আইসি, মসফেট, এই সমস্ত বসানো হয়ে থাকে। আইসি, মসফেট, রেজিস্টর, ইন্ডাক্টর এগুলো কী, সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। তো ফার্স্টে আমরা একটু বুঝতে পারছি যে এখানে আমাদের যে সার্কিটটা এখানে আছে, সে সার্কিটে বিভিন্ন কম্পোনেন্টস বসানোর প্রয়োজন। তো এই কম্পোনেন্টসগুলো বসানোর সময় যে পদ্ধতিতে এই যে একটা সোল্ডারিং আয়রন, সেটাকে গরম করে সেটাকে ইলেকট্রিক্যাল কারেন্টের মাধ্যমে, অর্থাৎ কারেন্টের মাধ্যমে গরম করে সেটাতে হিট তৈরি করে একটা সোল্ডারিং পদার্থ, সেই সোল্ডারিং লিড যেটাকে আমরা বলি, সেটা গলিয়ে এর উপরে যে জোড়া লাগানো হচ্ছে কম্পোনেন্টসগুলোকে, এই পদ্ধতিটাকেই বলা হয় হচ্ছে সোল্ডারিং। তা আমি এখানে একটা সংজ্ঞা লিখেছি, আপনারা চাইলে এই সংজ্ঞাটি মুখস্থ করে ফেলতে পারেন। যদি পরীক্ষায় আসে সোল্ডারিং কী, তাহলে আপনারা সহজে কিন্তু এটা লিখে দিতে পারেন। সংজ্ঞাটা আমি পড়ছি। সংজ্ঞাটি হচ্ছে, সহজ কথায় সোল্ডারিং মানে হচ্ছে ঝালাই। দুটি ধাতব পদার্থকে সোল্ডারিং লিডের সাহায্যে জোড়া লাগানোর যে পদ্ধতি, তাকে সোল্ডারিং বলে। আমি আবারও বলছি, সহজ কথায় সোল্ডারিং মানে ঝালাই। দুটি ধাতব পদার্থকে সোল্ডারিং লিডের সাহায্যে, মানে এখানে সোল্ডারিং লিড গলিয়ে, হ্যাঁ, সোল্ডারিং লিডের সাহায্যে বলতে সোল্ডারিং লিড গলিয়ে। আর এই যে সোল্ডারিং আয়রন দেখছেন, এটা তো উত্তপ্ত না করলে আপনি এই যে সোল্ডারিং যে লিড, সেটা কিন্তু আপনি গলাতে পারবেন না। সো সেটাই বলতেছে যে সোল্ডারিং লিডে গলিয়ে জোড়া লাগানোর যে পদ্ধতি, তাকে সোল্ডারিং বলে। আমরা এই ডান পাশের যে চিত্র, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে সোল্ডারিং লিড কোনটা। সোল্ডারিং লিডটা মূলত এরকম চিকন আকৃতির হয়ে থাকে, সুতার মতো, এটা আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। তো এই সোল্ডারিং লিডটা দুইটা ধাতু দিয়ে আসলে তৈরি হয়, একটা হচ্ছে টিন এবং আরেকটা হচ্ছে সীসা। তো এই সোল্ডারিং লিডে টিনের অনুপাত 60 এবং সীসার অনুপাত 40, এই দুইটা মিশ্রণে এই লিডটাকে তৈরি করা হয়। তো এই দুইটা মিশ্রণে যখন এই লিডটাকে তৈরি করা হয়, তখন এই লিডটাকে গলানোর পরে জাস্ট এখানে সংযুক্ত করে এই কম্পোনেন্টগুলোকে জোড়া দেওয়ার পদ্ধতিটাই হচ্ছে আসলে সোল্ডারিং, ঠিক আছে। আর এখানে যে যেটা দেখতে পাচ্ছেন সোল্ডারিং আয়রন, এটা আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন বিভিন্ন মেকানিক্স দোকানে বা ইলেকট্রনিক্সের যে আমরা যেখানে সার্ভিসিং করতে দিই, সে সমস্ত দোকানে কিন্তু আমরা এই যে সোল্ডারিং আয়রনগুলো দেখে থাকি। তো আমরা চলে যাচ্ছি এখন পরবর্তী স্লাইডে, দেখি কি আছে। ওকে, চ্যাপ্টার 1-এর সোল্ডারিং পার্টেই আমরা এখন আছি। এখন এই অধ্যায়ের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট বা সিলেবাস অনুযায়ী 2022 সালের নতুন প্রবিধান বা সিলেবাস অনুযায়ী এই চ্যাপ্টারে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বলেছে, সেই সমস্ত টপিকেই আমি আসলে কথা বলছি।
তো এগুলো আসলে সাধারণত যারা বাড়িতে আছেন বা অনেক দূরে থাকেন, যারা বুঝতে পারেন না, ক্লাসে যেতে পারেন না, তাদের জন্য আমার এই ভিডিওগুলো। সো আশা করি সবাই দেখছেন, এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করে দিবেন। তো এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সোল্ডারিংয়ের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল। আমরা এখানে দেখতে পাচ্ছি সোল্ডারিংয়ের জন্য আমাদের যে সমস্ত জিনিস লাগে, আমরা কিন্তু এই সাইডে ছবি দেখতে পাচ্ছি। এই যে প্রথম যে ছবি সেটা আমরা কিন্তু সবাই চিনি। আপনি কি এর নামটা মনে করতে পারছেন? একটু আগেই কিন্তু আমি বললাম যে এটা হচ্ছে একটা সোল্ডারিং আয়রন। এই সোল্ডারিং আয়রনটাকে কারেন্টে যখন সংযোগ করা হয় তখন এই সোল্ডারিং আয়রনের ভিতরে একটা কয়েল থাকে, সেই কয়েলটা হচ্ছে নাইক্রোম কয়েল, আর সেটা হচ্ছে যখন বিদ্যুৎ সাপ্লাই পায় তখন সেই নাইক্রোম কয়েলটা উত্তপ্ত হয়, এবং ওই নাইক্রোম কয়েলের সাথে সংযুক্ত থাকে একটি সোল্ডারিং বিট, যেই সোল্ডারিং বিটটি উত্তপ্ত হয়। এরপরে আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সোল্ডারিং লিড। এই সোল্ডারিং লিডটা আমি একটু আগে বলেছিলাম যে 60% টিন এবং 40% সীসা এর সমন্বয়ে তৈরি করা হয়, এবং এটা যখন এই সোল্ডারিং বিটে এখানে সংযোগ করা হয় বা লাগানো হয়, স্পর্শ করা হয়, তখন কিন্তু এটা গলে যায়, এবং গলে গিয়ে যে জায়গাটা আমরা সংযোগ করতে চাচ্ছি সেখানে বসে যায়। আচ্ছা, এরপরে নিচে আরেকটি যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে রজন বা রেজিন, বা ইংরেজিতে আমরা যদি বলি তাহলে রেজিন, আর বাংলা যদি বলি সেটা হচ্ছে রজন। তো এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে যখন কোনো সংযোগস্থল, যে জায়গাটা আমরা আসলে সোল্ডারিং করব, সেই জায়গাটা পরিষ্কার করে নেওয়ার জন্যই মূলত এই একটা রাসায়নিক পদার্থ, এই রজন, এটি আসলে ওখানে আগে পরিষ্কার করে নেওয়ার জন্য ব্যবহার করা হয়। মনে করেন যে আপনি কোথাও সোল্ডারিং করছেন, তো সেই জায়গায় সোল্ডারিং যদি আপনি সরাসরি এই লিডটাকে গলিয়ে বসাতে যান, এই লিডটা সঠিকভাবে লাগবে না। মানে ওই জায়গাটায় অক্সাইড থাকে, মানে যে জায়গায় আসলে আমরা সংযোগ করতে যাই বা যে কোনো সংযোগের স্থল, সেখানে বিভিন্ন অক্সাইডের কারণে আর্দ্রতা থাকে, এবং যার কারণে আপনি যখনই এটা সংযোগ করতে যাবেন ওটা ভালোভাবে আসলে ওই জায়গাটাতে বসবে না। তো ওই ভালোভাবে বসানোর জন্য যাতে মজবুত হয়, এজন্য ওই জায়গাটাকে আগে অক্সাইড মুক্ত করতে হয়। তো এই রাসায়নিক পদার্থ রজন যখন ওই জায়গাটাকে আপনি পরিষ্কার করে নেওয়ার জন্য ব্যবহার করবেন, এরপরে আপনি যখন এই লিডটাকে গলিয়ে ওখানে বসাবেন তখন ইজিলি বসে যাবে। তো এই হচ্ছে 3টা কম্পোনেন্ট যেটা হচ্ছে সোল্ডারিংয়ের জন্য প্রয়োজন। তো এগুলোর নাম ইংরেজিতে সোল্ডারিং আয়রন, এই যে যেটা আমরা দেখাচ্ছিলাম, যেটাকে আমরা আমাদের দেশীয় ভাষায় বিভিন্ন দোকানে বা আমরা সার্ভিসিংয়ের দোকান যেখানে দেখি সেখানে তাতাল বলে তারা, এটা হচ্ছে আর কি প্রচলিত নাম দেশীয়। আর এরপরে যেটা দেখছেন সোল্ডারিং লিড, এটাকে আমরা আমাদের দেশে রাং বলে। আর এই যে লাস্টে যে ছবিটি দেখছেন সেটা রজন, এটা রজনই বলে আমাদের দেশে, আর ইংরেজিতে এটার একটা নাম সেটা হচ্ছে রেজিন। তো থ্যাংক ইউ। এরপরে আমরা চলে যাচ্ছি 3rd নাম্বার স্লাইডে। সেখানে আমাদের দেখছি যে ভালো সোল্ডারিংয়ের যে বৈশিষ্ট্য সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। দেখুন, একটি ভালো সোল্ডারিং কীভাবে আমরা বুঝবো যে একটি ভালো সোল্ডারিং হয়েছে। দেখুন, এইখানে একটা পিসিবি বোর্ডের মধ্যে সোল্ডারিং করা হয়েছে একটা কম্পোনেন্টস, এবং সেই কম্পোনেন্টসের গায়ে এখানে দেখলেই একটু বোঝা যাচ্ছে যে জিনিসটা হচ্ছে মসৃণ হয়েছে, তাই না? স্মুথ যেটাকে আমরা বলছি, মসৃণ এবং উজ্জ্বল দেখতে হয়, সেই ধরনের আমরা যে সোল্ডারিং সেটাকে একদম হচ্ছে আমরা পারফেক্ট সোল্ডারিং বলতে পারি। যেমন দেখেন, এই জায়গাটায় ভালো সোল্ডারিংয়ের কিছু বৈশিষ্ট্য আমরা লিখেছি। 1 নম্বর হচ্ছে জয়েন্টের স্থান মসৃণ হতে হবে। দেখুন, এই যে চিত্রের মধ্যে যে সোল্ডারিংটা এখানে করা হয়েছে একটা কম্পোনেন্টের মধ্যে, এটা মসৃণ এবং এটা কিন্তু উজ্জ্বল পরিষ্কার দেখা যাচ্ছে। এরপরে 2 নম্বর বলছে জয়েন্টের স্থান উজ্জ্বল পরিষ্কার হতে হবে, যেটা বললাম। 3 নম্বর হচ্ছে জয়েন্টের স্থান বেশি মোটা হওয়া যাবে না, মানে এই জায়গাটা কিন্তু খুব বেশি মোটা হয় নাই, এরকম যদি অনেক বেশি সোল্ডারিং পড়ে যায় তখন জায়গাটা মোটা হয়ে যায়। তো এরকম হলে কিন্তু এটা একটা ভালো সোল্ডারিংয়ের মধ্যে পড়ে না। তো আমরা কি বললাম যে জয়েন্টের স্থান বেশি মোটা হওয়া যাবে না, মানে সোল্ডারিং বেশি হওয়া যাবে না আর কি। এবং তারের প্রান্তগুলো লিড দ্বারা পূর্ণ থাকতে হবে। যে তারের প্রান্তগুলো কিন্তু দেখেন লিড দ্বারা পূর্ণ হয়েছে, মানে যে একদম যে স্থানে আমরা সোল্ডারিংটা করেছি সেই জায়গায় লিড দ্বারা পূর্ণ হয়েছে, আংশিক লিড বা আংশিক নাই এরকম কিন্তু না। তো এগুলোই হচ্ছে একটা ভালো সোল্ডারিংয়ের বৈশিষ্ট্য। এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখতে পারেন, পরীক্ষার হলে গিয়ে আপনারা কিন্তু ইজিলি লিখতে পারবেন।
এবং এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। তো এইটা চ্যাপ্টারের জন্য আরও কয়েকটি জিনিস ইম্পর্টেন্ট আছে যা আমরা পরবর্তী স্লাইডে দেখব। ওকে, তো এই চ্যাপ্টারে আমরা আরেকটি নতুন বিষয়ে চলে আসলাম, সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্স সার্কিটে যে অ্যাক্টিভ এলিমেন্ট এবং কিছু প্যাসিভ এলিমেন্ট আছে, সেই অ্যাক্টিভ এলিমেন্ট এবং এই প্যাসিভ এলিমেন্টগুলো কি কি সেগুলো আমরা এখন জানব। তো প্রথমে আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ অ্যাক্টিভ এলিমেন্ট বা অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ ইলেকট্রনিক্স ডিভাইস। সো অ্যাক্টিভ কম্পোনেন্ট কি আমরা সেটা একটু পড়ি। যে সকল কম্পোনেন্ট কার্য সম্পাদন করতে সার্কিট থেকে পাওয়ার গ্রহণ করে তাদেরকে অ্যাক্টিভ কম্পোনেন্ট বলে। মানে কি? মানে ধরেন সার্কিটের মধ্যে আপনি এমন একটি কম্পোনেন্ট লাগালেন যে কম্পোনেন্টটাকে চালু করতে গেলে আপনার কিন্তু সার্কিট থেকে আলাদা করে কারেন্ট সাপ্লাই দেওয়ার প্রয়োজন হবে, সেটাই হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট। যেমন ট্রানজিস্টর, ডায়োড, এলইডি। মনে করেন আপনি সার্কিটের মধ্যে ডায়োড বা একটা এলইডি লাগালেন, তো এই এলইডিটাকে চালু করতে গেলে কিন্তু সার্কিটের মধ্য থেকে একটা পাওয়ার ওই এলইডিতে দিতে হবে, কারেন্ট দিতে হবে, নাহলে কিন্তু এলইডিটা জ্বলবে না। তো এই ধরনের কম্পোনেন্টগুলোকে আমরা সাধারণত বলে থাকি অ্যাক্টিভ কম্পোনেন্ট। আরেকটা আসেন প্যাসিভ কম্পোনেন্ট। প্যাসিভ কম্পোনেন্ট একদম ওই অ্যাক্টিভ কম্পোনেন্টের উল্টো, অর্থাৎ যে সকল কম্পোনেন্ট কার্য সম্পাদন করতে সার্কিট থেকে পাওয়ার গ্রহণ করে না তাদেরকে প্যাসিভ কম্পোনেন্ট বলে। যেমন রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। এগুলো কি? এগুলো হচ্ছে আমরা দেখি যে যখন এটা সার্কিটে আমরা বসাই তখন কিন্তু এটা কোনো প্রকার কারেন্ট গ্রহণ করে। মানে কি? মানে এটা চালু করতে কারেন্ট গ্রহণ করার কোনো প্রয়োজন পড়ে না, এটা প্যাসিভ এলিমেন্ট হিসেবেই কাজ করে। অর্থাৎ এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে এটার কোনো পরিবর্তন হয় না, বা এটা অ্যাক্টিভ বা চালু হওয়ার কোনো ফ্যাক্ট আসলে নাই। এটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে হয় বাধা দেয় বা হচ্ছে চলাচল করতে দেয় না, বা চার্জ জমা করে রাখে, এইটুকুই। এটা চালু করার জন্যই আপনাকে আলাদা করে সাপ্লাই দেওয়ার বা পাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখানে সাইডে আমি কিছু অ্যাক্টিভ এবং প্যাসিভ এলিমেন্টের চিত্র দেখিয়েছি। অ্যাক্টিভ এলিমেন্টগুলোর মধ্যে রয়েছে ট্রানজিস্টর, ডায়োড, এলইডি, ফটোডায়োড, আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, 7 সেগমেন্ট ডিসপ্লে, ব্যাটারি। এসবগুলো আসলে অ্যাক্টিভ এলিমেন্ট। আরেকটা হচ্ছে যে প্যাসিভ এলিমেন্ট। যে সমস্ত এলিমেন্ট আমরা এই ডান সাইডে দেখতে পাচ্ছি সেগুলো রেজিস্টর, এলডিআর, থার্মিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, সুইচ, ভ্যারিয়েবল রেজিস্টর, ট্রান্সফর্মার। এগুলোকে আমরা সাধারণত প্যাসিভ এলিমেন্ট বলে থাকি। সো নেক্সট স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি? নেক্সট স্লাইডে আমাদের দেখতে পাচ্ছি যে ফাংশন অফ রেজিস্টার অ্যান্ড ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর, মানে তিনটা কম্পোনেন্ট যেগুলো আমাদের ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করা হয় খুব বেশি, সেই তিনটা এলিমেন্টকে আসলে এদের ফাংশনগুলো আসলে কি সেটা আমাদেরকে বুঝতে হবে। সো আপনারা ফার্স্টে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটা একটা রেজিস্টরের ছবি, এটা কালার কোড রেজিস্টার। পরবর্তী যে পার্ট এই চ্যাপ্টারের, সেখানে আমরা কালার কোড রেজিস্টর থেকে কিভাবে কালার কোডের মাধ্যমে রেজিস্ট্যান্সের মান নির্ণয় করা যায় সেটা আমরা শিখব। তো তার আগে আমরা রেজিস্টরটা কি, আসলে এটা সার্কিটে কি কাজ করে বা কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু আলোচনা করি। এটি হচ্ছে রেজিস্টর। রেজিস্টর এর প্রধান ফাংশন বা কাজ হচ্ছে সার্কিটে কারেন্ট প্রবাহে বাধা প্রদান করা। মূল কাজ হচ্ছে সার্কিটে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন সে বাধা প্রদান করবে, এটা হচ্ছে রেজিস্টরের ফাংশন। দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে ইন্ডাক্টর। ইন্ডাক্টর যদি আমি সহজ কথায় বলি যে ইন্ডাক্টর কি, ইন্ডাক্টর হচ্ছে যে কারেন্ট কোনো একটা সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টের যে যদি পরিবর্তনশীল কারেন্ট যায়, মানে কারেন্টের দিক পরিবর্তনে বাধা প্রদান করবে এই ইন্ডাক্টরটা। দ্যাটস মিন হচ্ছে ধরেন কারেন্ট যখন একমুখী কারেন্ট প্রবাহ হয় তখন সে এটাকে পাস করতে দিবে, বাট দ্বিমুখী কারেন্ট প্রবাহ হলে সেখানে বাধা প্রদান করবে। মানে এই ইন্ডাক্টরটা হচ্ছে একটা কয়েল আর কি, যে দেখেন তারের কুণ্ডলী আর কি। জাস্ট এটা কি করবে, এটা হচ্ছে আপনার দ্বিমুখী মানে কারেন্টের কোনো ধরনের পরিবর্তনকে সে বাধা প্রদান করবে, এটাই হচ্ছে ইন্ডাক্টরের ফাংশন। এরপরে 3 নম্বর যে কম্পোনেন্টটি আমরা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে ক্যাপাসিটর। এটার আসলে কাজ কি ইলেকট্রনিক সার্কিটে? ইলেকট্রনিক সার্কিটে এটার কাজ হচ্ছে যে এটা চার্জ জমা করে রাখতে পারবে।
অর্থাৎ এর মধ্যে দিয়ে যখন এর দুই প্রান্তে যখন আমরা ভোল্টেজ সাপ্লাই দিব সার্কিটের মধ্যে, তখন এ কিছু চার্জ সঞ্চয় করবে এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আবারও চার্জগুলোকে ডিসচার্জ করবে। সো এই তিনটা কম্পোনেন্টসের বেসিক ফাংশন কিন্তু আমি এখানে ডিসক্রাইব করলাম। প্রথমটা হচ্ছে রেজিস্টর, যেটা কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে। দ্বিতীয়টা হচ্ছে ইন্ডাক্টর বা তারের কয়েল পেঁচানো বা কুণ্ডলী, যেটা হচ্ছে কারেন্টের যে কোনো ধরনের পরিবর্তনে বাধা প্রদান করে। 3 নম্বর যে কম্পোনেন্টটি রয়েছে ক্যাপাসিটর, সেটি হচ্ছে যে এর মধ্যে দিয়ে যখন কোনো কারেন্ট প্রবাহিত হয় তখন সে চার্জগুলো জমা রাখে, সঞ্চয় করে। সো এই তিনটা বেসিক ফাংশন আমরা আজকে আলোচনা করলাম। পরবর্তী দিনে আমরা নতুন যে ভিডিও আনবো সেখানে আমরা জানতে পারবো যে কালার কোডের সাহায্যে কোনো একটা কালার কোড রেজিস্টরের মান কিভাবে নির্ণয় করতে হয়। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আর সবাইকে থ্যাংক ইউ বলে আমি আজকে বিদায় নিচ্ছি। যারা নতুন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন এবং বেল আইকনে ক্লিক করে দিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।